আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতির কাছে অত্যন্ত দুঃখ এবং বেদনা ভারাক্রান্ত একটি ঘটনা ছিল রামিসা হত্যাকাণ্ড। রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডর যে বিষয়টা জাতি বহন করতে অনেক বেদনাহত ছিল, অনেক কষ্ট হয়েছে। এরপরেও আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করেছি। 19শে মের ঘটনা, 24শে মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি। 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলোর 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে। যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়। 24 তারিখেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আপনার 1 জুন চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেন। এর মধ্যে অন্য কিছু ফর্মালিটিস থাকে, তার একটি হলো আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি বা ঢাকা বারের সিদ্ধান্তের কারণে কোনো আইনজীবী আসামি পক্ষের দাঁড়াতে হয়তো সম্মতি দেননি। যে আইনে মৃত্যুদণ্ড থাকে আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিংয়ের দিনেই চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতেই পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, সেই দিন ধার্য হয়েছে। সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামি পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপরে আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
বিচার কার্যের যখন রায় হলো, রায়ের পর কতদিন সময়টা আইনিভাবে আছে যে কার্যকর করা, যে নাম্বার 1 নাম্বার 2 একই রাতে প্রশ্ন করতেছি 1 বছর আগে যে আসিয়ার ঘোষণা করলো সেটাও রায় হয়ে আছে, সেটা কি হবে? আপনাদের প্রশ্নটা অত্যন্ত জি বলে নেন বলে নেন। প্রশ্ন হচ্ছে যে 2015 সালে শিশু রাজন হত্যার বিচার হয়েছিল, রাকিব হত্যার বিচার হয়েছিল সর্বোচ্চ গতিতে 10 কার্য দিবসে, এবং রাজন হত্যার বিচার হয়েছিল 17 কার্য দিবসে একই বছরে 2015 সালে। আর আসিয়া হত্যার বিচার হয়েছিল আমরা দেখেছি 13 কার্য দিবসে। এখন প্রশ্ন হচ্ছে যে আসিয়া, রাজন, রাকিব উচ্চ আদালতে যখনই যাচ্ছে দীর্ঘ সময়ের মুখে পড়তেছে। রাজন, রাকিব আজ 9 বছর আপিল বিভাগে পেন্ডিং আছে। এই বিষয়টাকে দেখছেন কিভাবে, আর রামিসাও কি এভাবে আটকে যাবে কিনা সে ব্যাপারে? আপনাদের প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং ফ্রাস্ট্রেটেড একটা কোশ্চেন করেছেন। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে আপনারা যারা কোর্ট বিট করেন তারা জানেন যে এই সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়, পেপার বুক বাইরে করার সুযোগ নাই। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন। এর ভিতর থেকে 2টা মামলায় আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মাননীয় প্রধান বিচারপতির বিশেষ আদেশে হাইকোর্ট থেকে নিষ্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আর একটা ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন, এবং আমি এই বিষয়টা লেগে থাকব যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। আইনে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই বিষয়ে নাই। এখানে আমরা আদালতের কাছে নিবেদন করব সবগুলোই যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। এখন আদালতের বিষয় থাকবে। এইটা আমাদের সলিসিটর উইং এবং অ্যাটর্নি জেনারেল অফিস যৌথভাবে উদ্যোগ নেবেন। এইটা কার্যকর না হওয়াটা যেমন একটা ফ্রাস্ট্রেশনের জায়গা, আবার এই কারণেই যে ঘটনা ঘটছে সেটা আপনারা হয়তো কেউ বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে সম্পূর্ণ সেইটাই কারণ। এটা ওয়ান অফ দ্য রিজনস হইতে পারে, কিন্তু এইটাই একমাত্র কারণ না। এটা আমাদের সোশ্যাল কনটেক্সট সহ মানুষের যে কি বলে, ধরেন সোহেলের কথা যেটা ধরছি, এই যে রামিসা হত্যাকাণ্ড, এরা তো মানসিকভাবে অপরাধী, কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। এরকম একটা ঘটনা ঘটিয়ে 164 করেছেন, এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলার রেকর্ডে যা নাই এরকম আর একজনকে টেনে এনে ওর উদ্দেশ্যই ছিল যে বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়, মানুষ ভুলে যায় কিনা, মানুষ তার এইটার থেকে দৃষ্টি অন্যদিকে নেয় কিনা। কিন্তু আমরা আমাদের বিচার প্রক্রিয়ায় যেমন ফোকাস ছিলাম, আমাদের সামনে যা কিছু ম্যাটেরিয়াল ছিল আমরা সেইগুলো সামনে নিয়ে চলে গেছি, এগিয়ে গেছি। ভারতে একটা করেছিল যে ধর্ষণ যে মামলাগুলো ফাস্ট ট্র্যাক যে স্পেশাল কোর্ট করে তারা কিছুটা, আমাদের ক্ষেত্রেও তাই করেছি। আপনারা দেখেছেন আমরা এই সংসদে একটা আইন পাশ করেছি, শিশুর প্রতি সহিংসতার যে আদালতগুলো, এগুলো কিন্তু আগে নারী ও শিশু নির্যাতনের কমন জায়গায় যেত, যেগুলোতে আপনাদের এটা অন্তর্বর্তী সরকারের সময় অর্ডিন্যান্স করা ছিল, আমরা আইনেও এটাকে রূপান্তর করেছি। সেখানে নারী ও শিশু নির্যাতন আইনের মধ্যে যৌতুকের মামলা,
আপনার যৌতুকের জন্য নির্যাতনের মামলা, অর্ডিনারি কেসগুলো যেত, সেখান থেকে বের করে এনে আমরা এটাকে এক্সপার্ডাইট করার জন্যই শিশুর প্রতি সহিংসতার যে আদালত, সে আদালতগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। 1.5 লাখ মামলা পেন্ডিং আছে, তো এগুলো আমাদের এটা চেষ্টা করছি, এখন তো আমাদের চেষ্টার ত্রুটি নাই, আপনারা দেখছেন। ওনার মধ্যে আপনি যেমনটি বললেন যে হচ্ছে আইন বা যেমন এই যে নারী ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড আগে ছিল না, আমরা এখন মৃত্যুদণ্ডের মধ্যে আছি মানে এই আইনে, কিন্তু আইন দিয়ে কখনো এইসব সমস্যাগুলো সমাধান না সম্ভব না, আপনিও বলছেন মূল্যবোধের সমস্যা। সেই জায়গাটাকে পরিবর্তনের জন্য আমাদের এই ভূখণ্ডের মানুষের আপনাদের সরকার কোনো উদ্যোগ নেয়? আপনার কি করণীয় আছে আমাদেরকে যদি সাজেশন দেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা দেন আমাদেরকে, আমরা সেই সাজেশন নিশ্চয়ই বিবেচনায় নেব। আপনি, আমি, আমরা সবাই চাই যে আমার সমাজ ব্যবস্থা থেকে, আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ধরনের অপরাধ, জঘন্যতম অপরাধকে আমরা সরিয়ে ফেলতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট ভালো কোনো প্রস্তাব থাকে আমাদের দিলে আমরা সেটা বিবেচনায় নেব। আমি বলছি এখানে তো আপনি যে প্রক্রিয়ার কথা বলেন, আজকে তো নিম্ন আদালতে আপনার ফাঁসি হলো, মৃত্যুদণ্ড হলো, দেন উচ্চ আদালতে আপিলের জন্য যাবে, এরপরে আর কি প্রক্রিয়া আছে কার্যকর হওয়ার আগ পর্যন্ত? উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে, যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে, তার এগেনস্ট আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে। যদি সেখানে সে আপিল বিভাগে না যায়, তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে, আরেকটা প্রশ্ন আসবে। তো সব কিছুকে মাথায় রেখে, যেমন আমরা অনেকেই প্রশ্ন করেছেন, এর আবার স্টেট ডিফেন্স লয়ার কি, এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে? তো ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, আমরা হই, কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায় বিচারের পথ যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন, আমি যদি এইভাবে ধরি, এই ঘটনাটা যদি যে আদালত রায় দিলেন সে আদালতের সামনেই ঘটতো, তাহলে উনি ফাঁসি দিতে পারতেন না, যদি না এই যে প্রক্রিয়াগুলো আইনে প্রেসক্রাইব করা আছে আমাদের যুগ যুগ ধরে, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড এগুলো প্রক্রিয়াগুলো, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যেতাম। তা আমরা সেই জায়গাটা রাখতে চাইনি বলেই এর থেকে দ্রুততম সময়ের মধ্যে করা আমাদের জন্য সম্ভবপর ছিল না। সবগুলো যে প্রসেসগুলো করতে কার্যকরে এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। আশা করি সুপ্রিম কোর্ট, কারণ আজকের এই যে ফাস্ট ট্র্যাকে সরকার একা করেননি, আপনাদের মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধান বিচারপতি যদি 15ই জুন পর্যন্ত এই মাননীয় বিচারকদের যে ছুটি ছিল সেই ছুটি বাতিল না করতেন, তাহলে এই ফাস্ট ট্র্যাক করা সরকারের পক্ষে সম্ভব ছিল না। এটা আজকে প্রশ্ন না করি, আমরা দেখি, এটা এই প্রশ্নটা অন্যদিনের প্রশ্ন। রাষ্ট্রপতি শুনেন, একটা হলো 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, আমরা যদি তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি, পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলেট ডিভিশনে যাবে, তো এটা 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি, নির্ভর করে। কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না, এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।